নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার দেশ ছেড়ে তাকে চলে আসতে হয়েছে, এমনই একটা দেশে এক অরাজক অবস্থা তৈরি হয়েছিল। তো সার্বিকভাবে এই শেখ হাসিনার ভবিষ্যৎ কি, কবে সে দেশে ফিরতে পারবে, কিভাবে তার বাচ্চার তাকে নির্ধারণ করছে তার সমস্ত ভাগ্যকে, কিভাবে তিনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, আদেও কি বেরিয়ে আসতে পারবেন, আদেও কি তিনি বাংলাদেশ ফিরতে পারবেন, বা তার এই দল সংক্রান্ত ব্যাপারে কবে একটা স্টেবল অবস্থায় আসবে, তার যে নিজস্ব সংগঠন সেই সংগঠন কবে থেকে একটু স্ট্রংলি ভাবে অবস্থান করবে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়েছে। সার্বিক আজকে কোটা আন্দোলন থেকে শুরু করে সে আন্দোলনটা অন্য মাত্রা পেয়েছে, যেখানে শেখ হাসিনা তার প্রধানমন্ত্রিত্ব থাকার সময়কালের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে কিন্তু দেশ ছেড়ে চলে আসতে হয়। বিভিন্ন দিক থেকে একটা অরাজক অবস্থা কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। শেখ মুজিবুর রহমানের তার মূর্তিকে অলরেডি কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দেখেছি। একটা অরাজক পরিস্থিতিতে এই অবস্থা কবে ঠিক হবে, শেখ হাসিনার ভাগ্য কি বলছে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। জন্মছক বিচার করতে গেলে আমাদের কিন্তু জন্ম সময় এবং জন্ম তারিখ এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। জন্ম তারিখ, জন্ম সময় যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু অনেকটা এরর আসে। তবে আমরা মোটামুটিভাবে ইন্টারনেট থেকে যে তথ্য পেয়েছি তার বিশেষে অ্যানালাইসিসটা করব এবং মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের তার সার্বিক দিকটাকে নিয়ে তুলে ধরার চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমার পক্ষে। কেননা তিনি একটা সোশ্যালি ভাবে তার একটা আলাদা ভ্যালু আছে, সবকিছু কথা বলা যায় না। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি কিন্তু আপনাদের কাছে তোলার চেষ্টা করব এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কবে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন, মেনলি ভাবে দেশে কবে ফিরে আসতে পারবেন, সেই পরিস্থিতি তার কবে তৈরি হবে, তার ভাগ্য কি বলছে, সেই ব্যাপারটাকেও কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলবো, দেখুন ওনার বৃশ্চিক লগ্ন, তুলা রাশি এবং এই রাশিতে সাথী নক্ষত্র দেখতে পাচ্ছি। মোটামুটি ডেটাবেস ওয়াইজ বৃশ্চিক লগ্নতে তার ক্ষেত্রে কিন্তু লগ্নে কেতু রয়েছে এবং সপ্তমে রাহু রয়েছে। আমরা জানি রাহু কেতু যাদের সপ্তম এবং লগ্নে থাকে তাদের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে, তাদের জীবন সর্বদা পরিবর্তনশীল। আমরা জানি তাদের জীবনের ঘটনা সবসময় পরিবর্তন বহুল হয়, তাদের জীবন কখনো সরলরেখায় চলে না। যাদের লগ্ন সপ্তম বা নবম তৃতীয় যার রাহু কেতু থাকে তাদের জীবনের অনেক উত্থান পতন কিন্তু থাকে। আমরা শেখ হাসিনাকে দেখেছি তার পিতাকে কিভাবে খুন করা হয়েছিল, কিভাবে তাকে মারা হয়েছিল, যদিও তিনি কিন্তু দেশে ছিলেন না, তার জন্য শেখ হাসিনা কিন্তু বেঁচে গিয়েছিলেন প্রাণে। কিন্তু তার নিজের পিতাকে কিভাবে দুষ্কৃতীদের গুলিতে মরতে হয়েছিল, তো সেই ব্যাপারটা কতটা মানুষের বাচ্চার কতটা খারাপ থাকলে তার বাবাকে কিন্তু মরে যেতে হচ্ছে এই এত বড় একটা দুষ্কৃতীর হামলা, এত বড় একজন মানুষ, এবং তার মরণোত্তর পরবর্তী সময়েও তার মূর্তিকে নিয়ে এইভাবে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটতে। তো যাই হোক, মেন যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে আপনাদের শেখ হাসিনার বাচ্চাদের কথা বলতে গেলে ওনার ক্ষেত্রে সপ্তম ভাবে রাহু এবং লগ্নে যেমন কেতু ওনাকে যেমন রাজনৈতিক জীবনে অনেক প্রোগ্রেস দিয়েছেন, তেমন ওনার জীবনে অনেক ঘটনা বহুল কিন্তু ঘটেছে। ওনাকে অনেক অল্প বয়সে তার পিতাকে হারাতে হয়েছে, তার জীবনে প্রচুর স্ট্রাগল, প্রচুর উত্থান পতন তার জীবনে এসেছে। তাকে মাঝে মাঝে তাকে কিন্তু সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাকে এমন সময় তাদের যে পলিটিক্যাল দল আওয়ামী লীগ, সেই দলের যে দায়িত্ব তিনি সামলেছেন সে এক কঠিন মুহূর্তে তিনি কিন্তু সামলেছেন এবং তার বৃশ্চিক লগ্ন বলেই কিন্তু সেটা সম্ভব হয়েছে তার জীবনে। আমরা জানি বৃশ্চিক লগ্ন রাশিচক্রের যেহেতু অষ্টম ভাব, তাই ওনার বৃশ্চিক লগ্ন হওয়ার জন্য ওনার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত কিন্তু ক্রিয়েট করেছে। ওনার জীবন কখনো সহজ হয়নি, প্রতি মুহূর্তে ওনার জীবনে জটিলতা, ওনার জীবনে অনেক কিছু ক্রিয়েট করেছে। তার শর্তে ওনার মধ্যে লড়াকু মেন্টালিটি, ওনার মধ্যে হার না মানা ব্যাপার, ওনার মধ্যে একটু ডমিনেটিং মেন্টালিটিও কিন্তু রয়েছে। যেহেতু এখানে
তার বৃশ্চিক লগ্নের মানুষের মধ্যে একটু রিভেঞ্জফুল মেন্টালিটি, একটু হার না মানার ব্যাপার, একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, একটু লড়াকু ব্যাপার একটু বেশি ক্রিয়েট করেছে। এবং তার মধ্যে কিছুটা হলেও প্রতিহিংসার ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করেছে, যেহেতু ওনার ক্ষেত্রে লগ্নে কেতু রয়েছে। এবং লগ্নে কেতু থাকার জন্য তিনি মানসিকভাবে অনেক ক্ষেত্রে কিন্তু শান্তি পাননি, অনেক ক্ষেত্রেই অনেক কাজ হতে হতে ওনার ক্ষেত্রে আটকে গেছে। এবং তিনি যেমন সম্মানও পেয়েছেন, যেহেতু সপ্তম ভাবে রাহু রয়েছে, তেনাকে তেমন অনেক মানুষের থেকে অনেক অপমানও কিন্তু সহ্য করতে হয়েছে। তারও এক বিশেষ কারণ রয়েছে। সপ্তম ভাবে রাহু মানুষের জীবনে রাজনৈতিক ব্যাপারে যেমন উত্থানও করে, তেমন কিন্তু তাকে অনেকটা পতনেরও সম্মুখীন করে। ওনার বাচ্চাটি অলরেডি কালসর্প দোষ রয়েছে, রাহু কেতুর এক সাইডে সমস্ত গ্রহগুলো অবস্থান করেছে। তাই ওনার জীবনে যেমন দ্রুত প্রোগ্রেসও হয়েছে, তেমন ওনার জীবনে হঠাৎভাবে তার পদ হারিয়ে যাওয়া, চলে যাওয়া, অপমানিত হওয়ার মতো ব্যাপারও কিন্তু ওনার লাইফে ঘটেছে। কেননা রাহু কেতুর এক সাইডে অর্থাৎ প্রায় দ্বিতীয় থেকে ষষ্ঠ ভাব পর্যন্ত ঘরগুলো ফাঁকা পড়ে রয়েছে। তাই ওনার ক্ষেত্রে কালসর্প দোষ ওনার জীবনে অনেক স্ট্রাগলফুল বা পেইনফুল সিচুয়েশন। কালসর্প দোষ নিয়ে যখন আলোচনা করছিলাম, আপনারা জানেন আমি এই নিয়ে অনেক আলোচনা অলরেডি করেছি পূর্বে। কালসর্প দোষের মানুষকে কিন্তু জীবনে যেমন তাদের উন্নতিও হয়, তাদের হুট করে তেমন পতনও হয়। তাদের জীবনে অনেক দিক থেকে অনেক শত্রুতা, অনেক প্রতিবন্ধকতা, অনেক নেগেটিভ অবস্থার শিকার হতে হয়। তবে লগ্নে ওনার কেতু এবং সপ্তমে রাহু ওনাকে মাঝে মাঝে একটু পলিটিক্যাল ব্যক্তিত্ব সম্পন্ন ব্যাপারও কিন্তু তৈরি করেছে। ওনার মধ্যে একটু কমপ্লেক্স মেন্টালিটি, ওনার মধ্যে একটু কুটিলতা, জটিলতা, একটু পলিটিক্যাল একটা ভাবধারা এবং প্রতিহিংসা পরায়ণতা ব্যাপারও কিন্তু ওনার লগ্নের কেতু থাকার জন্য সেটাও কিন্তু ক্রিয়েট করেছে, এবং বৃশ্চিক লগ্ন থাকার জন্য ক্রিয়েট করেছে। তবে ওনার লগ্নে এই বৃশ্চিক হওয়ার জন্য ওনার মধ্যে কিন্তু কিছু করার মতো মেন্টালিটি, দেশকে গঠন করার মতো মেন্টালিটি, এবং সেই সঙ্গে সঙ্গে ওনার যারা বিরোধিতা করেছেন তাদের প্রতি একটু রাগ বা প্রতিহিংসা ব্যাপারটাও কিন্তু উনি দেখিয়ে ফেলেছেন কখনো কখনো। এবং ওনার ক্ষেত্রে অনেক গোপন জিনিসও কিন্তু ব্যক্ত হয়ে গেছে, যেহেতু এক্ষেত্রে রাহু রয়েছে সপ্তম ভাবে, এবং এই মুহূর্তে বৃশ্চিক লগ্নের এক্সপেক্টে পঞ্চম ভাব দিয়ে যেহেতু রাহু পাস করছে এবং 11th হাউস দিয়ে যেহেতু কেতু পাস করছে, ওনাকেও কিন্তু অনেক গুপ্ত শত্রুতার এই মুহূর্তে সম্মুখীন হতে হয়েছে। খুব যদি ভালোভাবে বলা যায়, দেখতে পাওয়া যাবে 2023 অক্টোবরের পর থেকে যখনই রাহু কেতু 11 এবং পঞ্চম দিয়ে পাশ করা শুরু করেছে ওনার, তখন থেকেই ওনার একটা গুপ্ত শত্রুর আক্রমণের শিকার কিন্তু ওনাকে লাইফে হতে হয়েছে। অনেক দিক থেকে অনেক, সেটা আমরা সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। আমি তো এত ডিটেলসে আপনাদের ব্যাপারগুলো জানি না, বাচ্চার থেকে যেটুকু ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, ওনাকে কিন্তু অনেক অনেক দিক থেকে একটা ষড়যন্ত্রেরও শিকার কিন্তু হতে হয়েছে। বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষ বা কালসর্প দোষ যাদের থাকে, তাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে হয়। তারা কিন্তু অনেক ইমোশনাল হয়, অনেক সেন্টিমেন্টাল হয়, মানুষের জন্য কিছু ভালো করতে চায়। হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে একটু রাগী বা প্রতিহিংসা পরায়ণতাও কাজ করে, কিন্তু তারা কিন্তু মন থেকে কিন্তু অনেক ভালো হয়। তারা কিন্তু অনেক উন্নতি করানোর চেষ্টা করে। তাদের মধ্যে কিন্তু কোনো রকম বাজে কিছু করার মেন্টালিটি কিন্তু জেনারেল ভাবে থাকে না বৃশ্চিকের ক্ষেত্রে। কিন্তু লগ্নে কেতুর মানুষ একটু কুটিল হয়, একটু জটিল হয়, তার মতকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না, এই ধরনের সমস্যাও কিন্তু ক্রিয়েট করে। ওনার ক্ষেত্রে লগ্নপতি যেহেতু এক্ষেত্রে মঙ্গল, এবং লগ্নের রেসপেক্টে দ্বাদশভাবে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র একসঙ্গে অবস্থান করেছে, যেখানে শুক্র মোটামুটিভাবে 25 ডিগ্রিতে তার সক্ষেত্রী ভাবে অবস্থান করেছে, মঙ্গলদেব 9 ডিগ্রিতে অবস্থান করেছে দ্বাদশভাবে, বৃহস্পতি দেব 7 ডিগ্রি 27 মিনিটে অবস্থান করেছে দ্বাদশভাবে, চন্দ্রদেব 14 ডিগ্রি 29 মিনিটে প্রায় এখানে দ্বাদশভাবে অবস্থান করেছে। মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র এই তিনটে প্ল্যানেট কিন্তু সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে অবস্থান করছে। এবং অন্য দিক থেকে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র কিন্তু দ্বাদশভাবেই অবস্থান করেছেন, এবং সেই সঙ্গে তিনি কিন্তু বিশাখা নক্ষত্র, বৃহস্পতি দেবের নক্ষত্রে অবস্থান করেছেন। ওনার যদি বার্থ চার্টকে খুব ভালোভাবে খেয়াল করা যায়, দেখতে পাওয়া যাবে ওনার ক্ষেত্রে লগ্নপতি মঙ্গল, পঞ্চমপতি বৃহস্পতি, সপ্তমপতি শুক্র, নবমপতি চন্দ্র একসাথে অবস্থান করছে দ্বাদশভাবে। তাই ওনার ক্ষেত্রে বিদেশ থেকে ওনার কিন্তু অনেক অনেক লাভ হয়। উনি কিন্তু বিদেশে দেখবেন ভারত থেকেই তিনি কিন্তু প্ল্যানিং করে, তো পরবর্তীকালে তিনি কিন্তু
ভারত থেকে ফিরতে পেরেছিলেন 17ই মে 1981 সালে বাংলাদেশে ফিরে এসেছিলেন ওনার পিতার মৃত্যুর পর। ঠিক আছে, তখনই কিন্তু তিনি একটা উল্লেখযোগ্য পলিটিক্যাল ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন। তো বিদেশ থেকে তার কিন্তু অনেক লাভও হয়। ঠিক আছে, তেমন দ্বাদশ ভাব যেমন ব্যয়ের ভাব, তাই দ্বাদশ ভাবে থাকার জন্য এই গ্রহগুলো মাঝে মাঝে তাকে নেগেটিভ ফলও লাইফে দিয়েছেন। তাই এই একটা বিখ্যাত বড় একটা রাজ্য যেখানে লগ্ন, পঞ্চম, নবম, সপ্তম এই মেন ভাবের প্ল্যানেটগুলো যেহেতু একসঙ্গে যৌথভাবে অবস্থান করছে দ্বাদশ ভাবে, তাই বিদেশের থেকে তিনি কিন্তু অনেকটা নিজের সংগঠনকে মজবুত করতে পারবেন, এটা কিন্তু আমি আশা রাখি। পূর্বেও তাই করেছেন, এখনো কিন্তু তাই তিনি করতে পারবেন। এবং তেনার ক্ষেত্রে কিন্তু অনেক বড় এই যে রাজ্য, ওনাকে কিন্তু এত বড় আসনে কিন্তু অধিষ্ঠান করিয়েছিলেন এই বড় রাজ্য শুক্র, অর্থাৎ সপ্তমপতি শুক্র, পঞ্চমপতি বৃহস্পতি, নবমপতি চন্দ্র এবং লগ্নপতি মঙ্গল এই যুক্তভাবে অবস্থান ওনাকে কিন্তু পরবর্তীকালেও ক্ষমতায় দিকে কিন্তু নিয়ে আসবে বলে মনে করছি। কারণ এই যোগটা একটা বিখ্যাত বড় রাজ্য, এই যোগ সচরাচর কিন্তু খুব কম মানুষের দেখতে পাওয়া যায়। না হলে এত বড় একজন প্রধানমন্ত্রীর পদে দীর্ঘদিন থাকতে পারে না এই যোগটা না থাকলে। এই যোগটা হয়তো দ্বাদশভাবে ক্রিয়েট করছে, কিন্তু মনে রাখবেন একসঙ্গে যখন অনেকগুলো শুভ গ্রহ একসঙ্গে অবস্থান করে, তাহলে একসঙ্গে এতগুলো ভাবকে কম্পাইল করে দিচ্ছে, জুড়ে দিচ্ছে। অর্থাৎ তার মধ্যেও গঠনমূলক কিছু মেন্টালিটি ছিল, তার মধ্যেও ভালো কিছু করার মতো মেন্টালিটি ছিল, তার মধ্যে প্রতিহিংসা পরায়ণতা ছিল, কিন্তু তার মধ্যে অনেক কিছু ভালো কিছু করার মতো মেন্টালিটি কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দ্বাদশ ভাবে শুক্রদেব যেহেতু সক্ষেত্রী রয়েছে, ওনার ক্ষেত্রে কিন্তু এই শুক্রদেব লগ্নকে কিছুটা প্রভাবিত করে। আমরা জানি যে লগ্নের দ্বাদশে শুক্র থাকলে শুক্র কিন্তু লগ্নকে অনেকটা অ্যাম্পলিফাই করে দেয়, তাই তার জীবনে কিন্তু অনেকটা আলোকিত করেছে, তার জীবনে অনেক প্রোগ্রেস কিন্তু শুক্রদেব করেন এবং তিনি সক্ষেত্রী রয়েছেন। মঙ্গল লগ্নপতি হয়ে দ্বাদশভাবে থাকার জন্য তার জীবনে অনেক সময় লস হয়, তার মাঝে মাঝে খুব শরীর টরীর খারাপ যায়, মাঝে মাঝে একটু রেগে যান অনেক ক্ষেত্রে, কিন্তু তার মেন্টালিটি কিন্তু কখনো খারাপ থাকে না। কোনো রকম নেগেটিভ মেন্টালিটি কিন্তু খুব যে বিশাল ক্রিয়েট করে তা নয়, একটু প্রতিহিংসা পরানোর ব্যাপার মাঝে মাঝে ক্রিয়েট করলেও কিন্তু তার মেন্টালিটির মধ্যে অনেকটা সততা ইন্ডিকেট করে। অন্যদিক থেকে বৃহস্পতি চন্দ্র যোগ, যার বার্থ চার্টে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ থাকে, তারা জীবনে প্রচুর সম্পত্তি, গাড়ি এবং তার মেন্টালিটি অনেক ভালো হয়, তার মেন্টালিটির মধ্যে ভালো কিছু করার মতো একটা ব্যাপার কিন্তু থাকে। কিন্তু চন্দ্র যেহেতু এখানে বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে খুব কাছাকাছি ডিগ্রিতে, তাই উনি অনেক সময় নিজে ঠিকমতো ডিসিশন নিতে পারেন না, একটু ডিসিশন নিতে অনেকের উপর ভরসা করেন, অনেকের উপর একটু আস্থা রাখতে চান। যেহেতু লগ্নে কেতু রয়েছে এবং চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্তভাবে অবস্থান করেও তার মেন্টালিটির মধ্যে ভালো থাকলেও তিনি যাদের উপর ভরসা করেছেন তারা কিন্তু তাকে অনেকটা ডুবিয়ে দিয়েছেন। আমরা কিন্তু সেটা পলিটিক্যাল পরিস্থিতির উপর কিন্তু দেখেছি। সার্বিকভাবে তিনি যার উপর বিশ্বাস করেছিলেন সেখান থেকে একটা বিশ্বাসঘাতকতার তাকে জীবনে বারে বারে শিকার হতে হয়েছে। বৃশ্চিকের ক্ষেত্রে এই বিশ্বাসঘাতকতার শিকার কিন্তু তাকে জীবনে মাঝে মাঝেই কিন্তু ক্রিয়েট করেছে। তবে এই যোগটা একটা বিখ্যাত বড় রাজযোগ। এই যোগ তাকে কিন্তু জীবনে যেমন অনেক সমস্যাও ফেলেছে, তেমন তাকে জীবনে অনেক না জায়গা থেকে, অনেক নেগেটিভ জায়গা থেকে তাকে অনেক পজিটিভ জায়গায় যেমন নিয়েও এসেছে, পরবর্তীকালেও কিন্তু তাকে নিয়ে আসবে। এমন যোগ সচরাচর ভাবে কিন্তু দেখতে পাওয়া যায় না। শুক্র মঙ্গল বৃহস্পতি চন্দ্র যোগ তাকে পরবর্তীকালেও কিন্তু তার যথেষ্ট সম্মান তাকে ফিরিয়ে দেবে। অন্য দিক থেকে তার একাদশভাবে রবি এবং বুধ একসঙ্গে অবস্থান করছে, যেই রবি হচ্ছে দশমপতি এবং একাদশপতি বুধের সঙ্গে বুধায়িত যোগ করে একাদশভাবে থাকার জন্য তার জীবনে প্রচুর প্রাপ্তি যোগ ঘটেছে, তার জীবনে অনেক উন্নতি হয়েছে, তিনি অনেক সম্মান পেয়েছেন। এত বড় একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার কম কথা নয়। ঠিক আছে, তো দশমপতি একাদশভাবে বুধের সঙ্গে যুক্ত হয়ে বুধায়িত যোগ, তিনি অনেক বুদ্ধিমানও ছিলেন, তিনি অনেক বুদ্ধিমতী রয়েছেন এবং তার মধ্যে আলাদা লেভেলের একটা কমিউনিকেশন পাওয়ার রয়েছে, মানুষের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা, মানুষকে একত্রিত করার ক্ষমতা এবং লিডারশিপ ক্ষমতা কিন্তু তার একটা বিশেষ দেখতে পাওয়া গেছে, যেহেতু রবি এবং বুধ একসঙ্গে যৌথভাবে অবস্থান করছে। কিন্তু নবম ভাবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু খুব একটা স্ট্রং প্ল্যানেট নয়। শনি কিন্তু তৃতীয়পতি এবং চতুর্থপতি, সেই শনি যেহেতু নবম ভাবে অবস্থান করেছে, তাই তার জীবনে মাঝে মাঝেই কিন্তু ভাগ্য বিপর্যয়কে কিন্তু ঘটিয়েছে। তার অনেক দিক থেকে তার ভাগ্য বিপর্যয় ঘটেছে। তিনি কিন্তু অনেক ছোট বয়সে তার পরিবারকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন।
ঠিক আছে, তার মাকে হারিয়েছেন অনেক ক্ষেত্রে। তো তার ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে শনি এখানে নবমভাবে তার ভাগ্যকে অনেক ওঠানামার মধ্যে রেখেছেন, তাকে অনেক কষ্ট করে জীবনে উন্নতি করতে হয়েছে। এবং সেই সঙ্গে শনি যেহেতু তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে রবিকে প্রভাবিত করেছে, এই শনি রবি বীজ যোগ তার পিতাকে অনেক অল্প বয়সের জন্যই হারাতে হয়েছে। এবং তাকেও কিন্তু প্রচুর লড়াই, প্রচুর সংগ্রাম, প্রচুর স্ট্রাগলের সম্মুখীন হতে হতে তাকে একটু মাঝে মাঝে রিজিড বা একটু প্রতিহিংসা পরায়ণ ব্যাপারও কিন্তু বানিয়ে দিয়েছে মঙ্গল দ্বাদশভাবে অবস্থান এবং শনি রবি বীজ যোগের জন্য। একটা সমাজ মানুষকে কিন্তু তৈরি করে, কেননা তাকে জীবনে যে লেভেলের ঘাত প্রতিঘাত, যে লেভেলের প্রতিহিংসা পরায়ণতা ব্যাপার তাকে স্বীকার করতে হয়েছে, তাকে শনি রবি যোগ তার জীবনে প্রচুর প্রবলেমের সূত্রপাত তৈরি করেছে। শনি রবি যোগ তাকে যেমন জীবনে সাকসেসও দিয়েছে, এই শনি রবি যোগ তাকে জীবনে প্রচুর একটা অপমান, দুর্নাম, যা কিছু তিনি করেননি সেই জায়গাটাও কিন্তু তাকে কিন্তু অনেক জায়গায় তৈরি করেছে এই শনি রবি এই বীজ যোগ। শনি রবি বীজ যোগ কিন্তু ওনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক ব্যর্থতা, অনেক ক্ষেত্রে অনেক দুর্নামের সম্মুখীন করেছে। আমরা জানি রবি কিন্তু একাদশভাবে থাকলে মানুষের জীবনে মান সম্মান প্রতিপত্তি এবং জীবনে অনেক যশ ভাগ্য তার ভালো থাকে, সেই তার মধ্যে লিডারশিপ ক্ষমতা থাকে। কিন্তু শনি যেহেতু রবিকে দেখছে, তো শনি রবি এই যে বীজ যোগ, এই বীজ যোগ কিন্তু মানুষের জীবনে অত্যন্ত নেগেটিভ একটা প্রভাব দেয়। তা আপনারা জানেন যাদের শনি রবি বীজ যোগ থাকে, আমি এই নিয়ে অলরেডি ভিডিও করেছি, যে তাদের জীবনেও কিন্তু প্রচুর স্ট্রাগল, প্রচুর প্রতিবন্ধকতা থাকে। যারা যতটা চেষ্টা করে সেই অনুযায়ী তাদের জীবনে সাকসেস আসতে চায় না, কেন রবির সমস্ত শক্তিকে শনি কিন্তু এন্ট্র্যাপ করে দেয়, আটকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু রবির এই অবস্থানটা এবং বুধ তার সঙ্গে থাকার জন্য তো তার মধ্যে অত্যন্ত বুদ্ধিমান একটা ব্যাপার, অত্যন্ত বুদ্ধিমতী একটা ব্যাপার তার মধ্যে রয়েছেন, তার জন্য তিনি কিন্তু অনেক অনেক জায়গা থেকে কিন্তু বেরিয়ে গেছেন। তবে এই যে টোটাল ভাদ্র মাস ধরে কিন্তু এই যে টোটালি শনি এবং রবি যে বীজ যোগ চলবে, তার জন্য এই সময়টা তার জন্য একটু নেগেটিভ থাকছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখছি তাকে যখন দেশ ছেড়ে চলে আসতে হলো, সেই সময় কিন্তু শুক্রের দশা এবং বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে 2023-এর প্রায় 7ই মে থেকে। ঠিক আছে, মে মাসেই কিন্তু তার জীবনের ঘটনাবহুল তার কিন্তু জীবন পরিবর্তন করে। তিনি কিন্তু মে মাসেই কিন্তু ভারত থেকে বাংলাদেশে ফেরত গিয়েছিলেন, একটু মনে করে দেখবেন ডেটটাকে, আমি আগে বললাম অলরেডি। 17ই মে 1981 সালে তিনি কিন্তু ভারত থেকে বাংলাদেশে ফিরে গেছিলেন। তখন কিন্তু তার শনির দশা, চন্দ্রের অন্তর্দশা চলছিল। চন্দ্রের অন্তর্দশাটার জন্য কিন্তু তিনি ফিরে যেতে পেরেছিলেন এবং তিনি তার সংগঠনকে একটা মজবুত অবস্থানে নিয়ে আসতে পেরেছিলেন। আবার তেনার শুক্রের দশা এবং বৃহস্পতির অন্তর্দশাতে তাকে কিন্তু দেশ ছাড়তে হলো, যেটা কিন্তু 7ই মে 2023-এ থেকে অলরেডি ওনার শুরু হয়েছে এবং এটা থাকবে হচ্ছে 5ই জানুয়ারি 2026 পর্যন্ত থাকছে। এবং সেই সঙ্গে সঙ্গে ওনার ক্ষেত্রে আরেকটা কথা বলে দেব, যে শনি এখন ওনার 4th হাউসে অবস্থান করছে এবং বক্রি হয়ে শনি কিন্তু 30শে জুন থেকে শনি বক্রি হতে শুরু করেছে আমরা, এবং 30শে জুন 2024 থেকে শনি কিন্তু বক্রি থাকছে 15ই নভেম্বর 2024 পর্যন্ত। তো এক তো পঞ্চমভাবে রাহু থাকা এবং একাদশভাবে কেতু থাকা এবং সেই সঙ্গে এখানে শনি বক্রি থাকার অবস্থান ওনার জীবনে সার্বিকভাবে কিন্তু একটা নেগেটিভ অবস্থা, কর্মক্ষেত্রে নেগেটিভ অবস্থা তৈরি করেছে। পঞ্চমভাবে রাহু ওনাকে বুদ্ধিভ্রম করিয়েছে, ভুল মানুষকে বিশ্বাস করতে বাধ্য করিয়েছে, যেটা কিন্তু ওনার সমস্যার মেন সূত্রপাত করেছে। উনি অনেক ক্ষেত্রে ডিসিশন ভুল নিয়েছেন, এমন কিছু ক্ষেত্রে ডিসিশন নিয়েছেন যেটা তাকে কিন্তু অনেক ভুল মানুষ অনেক ক্ষেত্রে পরিচালিত করেছে, যার জন্য, কারণ একটা সরকারের ব্যাপার, একটা ঘটনা কিন্তু এমনি কারণে ঘটে না, ছোট একটা ব্যাপারে কিন্তু ঘটে না। অনেকগুলো আমরা যখন কোনো লিডিং প্রফেশনে চলে যাই তখন কিন্তু আমাদের কিন্তু নিজে একার বুদ্ধিতে কিন্তু সবসময় চলা যায় না, একটা দল কিন্তু সার্বিকভাবে চলে, সরকার কিন্তু অনেক মানুষের উপর নির্ভর করে। ঠিক আছে, তো সেইখানে তিনি কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। মোটামুটি তার জীবনে ষড়যন্ত্র শুরু হয়েছে 2023-এর মোটামুটিভাবে 2023-এর অক্টোবর থেকে শুরু হয়ে গেছে, যখন থেকে রাহু কেতু পঞ্চম এবং একাদশ দিয়ে পাস করছে। অন্যদিক থেকে শনি যেহেতু এক্ষেত্রে বক্রি হয়ে গেছে 30শে জুনের পর থেকে এবং 4th হাউসে, তখন থেকে কিন্তু ওনার লাইফে তার জীবনের বিশেষভাবে পট পরিবর্তন শুরু হয়েছে এবং যেখানে তাকে কিন্তু এই শনি বক্রি শনি চলাকালীন তাকে কিন্তু ফিরে আসতে হলো এবং সেটা কিন্তু বৃহস্পতির অন্তর্দশাতে। তবে সব থেকে আমি যেটা মনে করি, বৃহস্পতির অন্তর্দশা থেকে তার সব থেকে সমস্যার মেন কারণ হলো তার কিন্তু এই বক্রি শনি এবং রাহু কেতুর একাদশ এবং পঞ্চমের এই অবস্থানের জন্য ওনার ক্ষেত্রে এই পট পরিবর্তন ঘটেছে।
ঠিক আছে। তবে বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করেছে, দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান, ওনার ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা স্ট্রং থাকে না। ওনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জীবনে লস গেছে, অনেক ক্ষেত্রে উনি কিন্তু যেটা করতে গেছেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ঘুরে গেছে, ভুল হয়ে গেছে। ঠিক আছে, অনেক মানুষ তার অনেক অপপ্রচার করেছেন। সপ্তমভাবে রাহু থাকলে ভুল মানুষ তাকে কিন্তু ভুলভাবে অনেক ক্ষেত্রে পরিচালিত করেন, এটাও কিন্তু ক্রিয়েট করে, কেননা তার নিজস্ব কনফিডেন্স কিছু কিছু ক্ষেত্রে অভাব হয়ে যায়। তিনি কিন্তু নিজে থেকে যদি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু যে মানুষের উপর বিশ্বাস করেন সেই মানুষ কিন্তু তাকে অনেক সময় ভুল দিকে কিন্তু পরিচালিত করেছেন, এটাও একটা বড় সমস্যার কারণ। তবে বৃহস্পতির যে এই যে দশাটা শেষ হবে হচ্ছে 2026-এর 5ই জানুয়ারি পর্যন্ত এটা থাকছে। তবে মোটামুটিভাবে ওনার অনেকটা শুভ জায়গার দিকে এগোবেন হচ্ছে যখন শনি বক্রতার জায়গাটাকে শেষ করবেন, অর্থাৎ 15ই নভেম্বরের পর থেকে কিন্তু ওনার কিছুটা পট পরিবর্তন শুরু হবে। ওনার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কিছুটা যে পলিটিক্যাল ব্যাপারে বা সার্বিক তার যে ভাবমূর্তিটা এইভাবে ক্ষুণ্ণ হয়েছে, আমি অলরেডি বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দেখছিলাম কিভাবে তাদের মধ্যে একটা ভারত বিদ্বেষী বা হিন্দু বিদ্বেষ ব্যাপার ক্রিয়েট করছে। তো তারা মনে করছে, আমি অবাক হয়ে যাই, আমি জানি না, আমরা কেউ পার্সোনালভাবে নেবেন না, তো আমাদের ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ যৌথ একটা দেশ ছিল, তো বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে আলাদা একটা আবেগ ছিল। কিভাবে মানুষ এইভাবে আবেগকে ভুলে গেল, কিভাবে এতটা হিন্দু মুসলিম এই দুটো কমিউনিটির মধ্যে এতটা বিদ্বেষ চলে এলো, সেটা আমি অবাক হয়ে যাচ্ছি। মানে সার্বিকভাবে মানে ভারতের প্রতি যে তাদের যে বিদ্বেষ, তাদের যে প্রতিহিংসা, কারণ আমি মেনলি বাংলাদেশের অনেক পত্রিকা বলি বা অনেক ইউটিউব চ্যানেলও কিন্তু ফলো করি, সেখানে আমি দেখছিলাম যে হাসিনা সরকার যখনই, হাসিনা প্রধানমন্ত্রী যখন মোদির তার শপথ অনুষ্ঠানে এলেন এবং সেখানে বিভিন্ন রেল প্রকল্পের কিছু শিলান্যাস বা কিছু আলোচনা করলেন, তখন থেকে আমি দেখা শুরু করলাম যে আপনাদের অনেকের মধ্যে দেখলাম অলরেডি ভারত বিদ্বেষী, অর্থাৎ হাসিনা সরকার কিছুটা হলো একটু স্টেবল ছিলেন এবং সেখানে তার কিছুটা ভারতের প্রতি যে নমনীয়, অর্থাৎ এখানে নমনীয় বলবো না, একটা মিত্রতা ছিল, সেই মিত্রতার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে একটা বিশেষ প্রতিহিংসা পড়ানোতে আমি কিন্তু আস্তে আস্তে খেয়াল করছিলাম। অনেক বাংলাদেশের অনেক মানুষ তো আমার কাছ থেকে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নেন, আমি তো কোনোভাবে হিন্দু মুসলিম কোনোভাবে বিভেদ করি না, আপনাদের মধ্যেও তো অনেককে আমি করতে দেখি না, কিন্তু তার সত্ত্বেও কিভাবে এতটা প্রতিহিংসার বীজ জন্ম দিল, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। হিংসা জিনিসটা, বিদ্বেষ জিনিসটা, বীজটা হয়তো খুব ছোট হয়, কিন্তু যখন সেটা বড় গাছে রূপান্তরিত হয় সেটা কিন্তু অনেক বড় আকার ধারণ করে। তো সেই একটা বড় বিদ্বেষের মেন কারণ কিন্তু হাসিনা সরকারের পতন। ঠিক আছে, তো এই বিদ্বেষ, তো উনি তো বলেছিলেন যে মুক্তিযুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছিল, উনি এই কথাটা বলেছিলেন বারে বারে। তো তারপর থেকে আস্তে আস্তে বিদ্বেষের জায়গাটা বাড়তে শুরু করেছিল, আমি দেখেছিলাম। তো এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। বিদ্বেষ শুরু হলে সেটা কিন্তু দেশ থেকে একটা আন্তর্জাতিক মহলে শুরু হয়ে যায়। আমরা বিভিন্ন দেশে দেশে যে যুদ্ধ দেখতে পাচ্ছি, ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ, গাজা, এবং সেখানে গাজার সঙ্গে যুদ্ধ অলরেডি বেঁধে গেছে। হ্যাঁ, তো সবথেকে ইসরায়েল গাজার মধ্যে যুদ্ধ অলরেডি। এই যে বাংলাদেশের এমন পরিস্থিতি, আমাদের বেঙ্গলের আরজিগড়ের মতো ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো দেখুন কোনোটাই কিন্তু মানুষের ভালোর জন্য হচ্ছে না, খুব খারাপ লাগে। তাই তো একটা স্টেবিলিটি চাই সার্বিকভাবে। এই যে বিদ্বেষ, যদি বাংলাদেশের মানুষ ভারতকে বিদ্বেষ করে, বিদ্বেষ দেখায়, বা ভারতের মানুষ বাংলাদেশের উপর বিদ্বেষ দেখায়, এই একে অপরের কাদা ছোড়াছুড়ি করে তো জিনিসটা খুব নেগেটিভ হয়ে যায় না, তো সেইটা খুব বড় বাজে জিনিস। তো যাই হোক, মেন প্রসঙ্গে চলে আসি। তো ওনার ক্ষেত্রে কিন্তু 15ই নভেম্বরের পর থেকে কিন্তু মোটামুটিভাবে পলিটিক্যাল জায়গায় ওনার যে নেগেটিভ অবস্থা তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে ফিরে আসবে, এবং রাহু কেতু যখন গোচর করে যাবে, সরে যাবে, অর্থাৎ ওনার ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু এই যে পঞ্চম এবং একাদশ ভাবে রয়েছে, ওনার ক্ষেত্রে কিন্তু গোচর করে যাবে কিন্তু মোটামুটিভাবে 18ই মে 2025-এ। যদিও কিন্তু 4th এবং 10ম দিয়ে পাস করবে, তখন কিন্তু এই যে ষড়যন্ত্রের জায়গাটা সেটা কিন্তু উনি অনেকটা সেখান থেকে নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এই যে বৃহস্পতি, যেহেতু তার বার্থডে বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নয়, তো বৃহস্পতির অবস্থান ভালো না থাকার জন্য তো তার ক্ষেত্রে কিন্তু এই যে 5ই জানুয়ারি 2026 পর্যন্ত যে একটা অবস্থান, তো বৃহস্পতির যে দশাটা এই 5ই জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু তার লাইফের একটু নেগেটিভ ব্যাপারটা কিন্তু থাকছে। মোটামুটি 2026-এর ফেব্রুয়ারির পর থেকে কিন্তু তার জীবনের অনেকটা সার্বিক অর্থে সে কিন্তু দেশে ফিরতে পারবেন। তার আগে দেশে না ফেরাই ভালো।
তার মধ্যে কিন্তু তার কিছুটা পরিবর্তন হবে। প্রথম আমি যে 3টে ডেট বললাম, 15ই নভেম্বর 2024-এর পর থেকে কিছুটা পরিবর্তন, মোটামুটিভাবে 30-40% পরিবর্তন তার লাইফে আসবে। এবং তার পরবর্তী পরিবর্তন 14ই মে 2025-এর থেকেও কিন্তু অনেকটা পরিবর্তন তিনি ফিল করবেন। এবং পুরোপুরিভাবে তার জীবনের পরিবর্তন কিন্তু 5ই জানুয়ারি 2026-এর পর থেকে, অর্থাৎ মোটামুটি 2026-এর ফেব্রুয়ারির পর থেকে কিন্তু তার জীবনে অনেকটা পট পরিবর্তন, শুভ পট পরিবর্তন বলতে পারা যেতে পারে। তবে ওনার লাইফে যেহেতু লগ্ন এবং সপ্তমে রাহু কিন্তু রয়েছে, সবসময় ওনাকে কিন্তু এই রাহু সংক্রান্ত ব্যাপারে বা নেগেটিভ মানুষ বা মানুষকে বিশ্বাসের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। ওনার ক্ষেত্রে কিন্তু যে মানুষের উপর উনি আস্থা রেখেছিলেন, এমন হয়তো মানুষের উপর আস্থা রেখেছিলেন যে মানুষ কিন্তু তাকে অনেকটা ডুবিয়ে দিয়েছেন। কেননা আমরা জানি যে সপ্তম এবং লগ্নে রাহু কিন্তু থাকলে তার জীবনে কিন্তু অনেক পট পরিবর্তন করেন। এবং তার বাচ্চারে যেহেতু কালসর্প দোষ রয়েছে, এই কালসর্প দোষও কিন্তু তাকে জীবনে একটা যেমন হঠাৎ করে অনেক অংশে তুলে দেয়, তেমন হঠাৎ করে ফেলেও দেয়, এমন একটা ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে। তবে ওনার বাচ্চাটি কিন্তু এই যে আমি বললাম বিশাল একটা বড় রাজযোগ, লগ্নপতি, পঞ্চমপতি, সপ্তমপতি, নবমপতি, এই যোগটা ওনার জীবনে আবারও তাকে রাজনীতিকে, সক্রিয় রাজনীতিতে কিন্তু ফিরে আসতে পারবেন এবং স্টেবল সরকার গঠন করতে পারবেন বলে আশা করি। তবে এই মুহূর্তে তার দেশে ফেরা খুব একটা অনুকূল হবে না। একটু মোটামুটি ভাবে এই 24শে নভেম্বর, 2024-এর নভেম্বর, 2025-এর 18ই মে এবং 2026-এর জানুয়ারির পর থেকে মোটামুটি তার অনেকটা পট পরিবর্তন করে, প্রথমে 30%, তারপরে মোটামুটি 60%, তারপরে মোটামুটি 80%, এইভাবে আস্তে আস্তে তার কিন্তু শুভত্তর দিকে যাবে। তবে ওনার ক্ষেত্রে এই বাচ্চাদের এমন অবস্থার জন্য চন্দ্রের প্রতিকার মুক্ত পড়া অবশ্যই দরকার। এবং রাহুর জন্য কিন্তু মানুষকে দুমদাম বিশ্বাস করলেও কিন্তু ওনার লাইফে অনেক সমস্যা হতে পারে। যে মানুষকে বিশ্বাস করবেন সেই মানুষ অনেক ঠকাতে পারে। এবং ওনার ক্ষেত্রে রবির ভালো প্রতিকার করা দরকার, যেহেতু শনি রবি যোগ রয়েছে। এবং সেই সঙ্গে ওনার বাচ্চাতে মঙ্গল এবং বৃহস্পতিরও ভালো প্রতিকার করার অবশ্যই দরকার আছে বলে আমি মনে করি। মেনলি ভাবে ওনার বাচ্চাতে রবির জন্য রবি, মঙ্গলের জন্য প্রবাল, বৃহস্পতি দেবের জন্য পোগরাজ, এবং সেই সঙ্গে সঙ্গে রাহুকে শান্ত করার জন্য ওনাদের আপনাদের যে মুসলিম ধর্মে যে রাহুকে শান্ত করার জন্য যে কোনো রিচুয়াল থেকে থাকে, তবে আমাদের হিন্দু ধর্মে কিন্তু রাহুকে শান্ত করার জন্য আমরা মন্ত্র পাঠ করার কথা বলে থাকি, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নম। তো আপনাদের মুসলিম ধর্মে যদি কোনো রকম এই ধরনের কোনো রিচুয়াল থেকে থাকে, তবে অবশ্যই আপনাকে কালো কালারকে বর্জন করতে হবে এবং সাদা কালার একটু বেশি ইউজ করতে হবে। এবং এই যে আমি টোটালি 4টে গ্রহের যে প্রতিকার বললাম, চন্দ্রের জন্য মুক্ত, রবির জন্য রবি, মঙ্গলের জন্য প্রবাল এবং বৃহস্পতি দেবের জন্য পোগরাজ, এই 4টে স্টোন আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে আপনার জীবনের পট পরিবর্তনকে ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে। তো আজকে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো? আমি কিন্তু সার্বিকভাবে সবার কথা বিচার করে কিন্তু এই অনুষ্ঠানটিকে করলাম, কোন রকম ব্যক্তিগত ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়। কেউ কোনোভাবে পার্সোনাল ভাবে নেবেন না। যারা অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় দেখেন, চোখ রাখেন, আমার অনুষ্ঠানগুলো দেখেন, তারা আশা করি বুঝবেন আমি কিভাবে ভিডিও করি, কিভাবে বলি, কিভাবে বোঝানোর চেষ্টা করি। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।